তো এই পর্বের শুরুতে আমরা দেখি টিংহুই সম্রাট ইঙ্গুইকে চাঁদ দেখার জন্য সিটি টাওয়ারের আমন্ত্রণ জানায়। শহর জুড়ে শান্তির আলো দেখে ইঙ্গুই বেশ আনন্দিত হয়। টিংহুই তাকে ওয়াইন অফার করে। সারা জীবন কঠোর নিয়মে থাকা ইঙ্গুই যেন ভীষণ একা ছিল। তার অতীত মনে পড়ে যায়, যেখানে তার বাবা তাকে সাহস নিয়ে চলতে বলেছিল। আজ ইঙ্গুই টিংহুইয়ের সাথে অনেক হালকা ফিল করে। সুযোগ নিয়ে টিংহুই পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাসাদ ছাড়ার অনুমতি চায় এবং সাথে প্রস্তাব দেয় পরীক্ষায় সফল হলে যেন তাকে পরিদর্শন দপ্তরের প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র অপছন্দ করা ইঙ্গুই এই প্রস্তাবে ভীষণ বিরক্ত হয়। পরীক্ষা শেষ করার আগে পদের জন্য শর্টকাট খোঁজা দেখে সে রেগে গিয়ে টিংহুইকে সতর্ক করে এবং সেখান থেকে চলে যায়। সম্রাটের এমন রূপ দেখে টিংহুই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। প্র্যাকটিস ফিল্ডে আনিয়ান তার অসাধারণ যুদ্ধ কৌশলের পরিচয় দিল। চোখে পট্টি বেঁধেও সে একাই 10 জন সৈন্যকে পরাজিত করে। হেরে যাওয়া সৈন্যরা শেষ পর্যন্ত তার কাছে পরাজয় মেনে নেয়। ঠিক সেই সময় সেখানে আসে ইঙ্গুই। আনিয়ানের দক্ষতা ও অনুগত্য দেখে সে ভীষণ খুশি হয়। এরপর গোপনে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার জন্য আনিয়ানের হাতে 12 জন অশ্বারোহী সৈন্য তুলে দেয়, যাতে প্রয়োজনে তাদের যে কোনো সময় কাজে লাগানো যায়। এবারে রাজকীয় পরীক্ষার দিন চলে আসে। নির্বাচিত মেয়েরা প্রাসাদের সম্রাটের সামনে পরীক্ষা দেবে। পরীক্ষার পর সবাই রেজাল্টের জন্য বাইরে অপেক্ষা করছিল। টিংহুই থেকে ফুজি বেশি এক্সাইটেড ছিল। এরপর রেজাল্ট আসে, কিন্তু প্রথমবারে টিংহুইয়ের নাম আসে না। তবে কি এবার সে ফিল করলো সত্যি সত্যি, নাকি সম্রাট তার রাগ এখানে দেখালো? কিন্তু না, বহু বছরের কঠোর পরিশ্রমের পর রাজকীয় পরীক্ষায় সর্বোচ্চ স্থান অর্জন করে ঝুয়াংইউয়ান উপাধি পায় টিংহুই। নিজের হাতে ফলাফলের নোটিশ নেওয়ার সময় তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। এতদিনের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। এখানে উপস্থিত সবাই অনেক খুশি হয়, অনেকে আতশবাজি উড়ায়। ফুজি তো অনেক অনেক বেশি খুশি হয়, কিন্তু তার এই সাফল্যে সবাই খুশি হয়নি। চ্যান্সেলর শুটিং তার এক কর্মকর্তার সাথে একটা প্ল্যান করে। সে গোপনে আদেশ দেয় যেন টিংহুইকে কোনো গুরুত্বপূর্ণ পদ না দেওয়া হয় এবং তাকে নিজ শহর শাওঝাওতে আটকে রাখা হয়। এইদিকে লাল পোশাক পরে সুন্দর ঘোড়ায় চড়ে টিংহুই যখন রাজধানীর রাস্তায় মানুষের অভিনন্দন গ্রহণ করছিল, তখন তার সবচেয়ে প্রিয় বন্ধু ফুজি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গর্বের সঙ্গে তার নাম ধরে চিৎকার করছিল। এমনকি সুন্দর লেখার একটি ব্যানারও বানিয়ে এনেছিল। বন্ধুর এই আন্তরিক ভালোবাসা দেখে টিংহুই আবারও আবেগে ভেসে যায়। সবাই তাকে অনেক অভিনন্দন জানায়। সবার এত অভিনন্দন পেয়ে টিংহুইয়ের যেন সব কষ্ট মুছে যায়। কিন্তু ভিড়ের মধ্যে একটা লোক টিংহুইকে যেন ফলো করছিল, যার চেহারা দেখা যায় না। এইদিকে ফুজি রাজধানীতে একটি দোকান খুলতে চাইলে জানতে পারে অনুমতি নিতে হবে ট্যাক্স বিভাগের হেড থেকে। আর সে আর কেউ নন, শ্যানজিসু। এক সময় যাকে সে লাঠি হাতে তাড়া করেছিল। ভাগ্যের এমন পরিহাসে সে হতবাক হয়ে যায়, কিন্তু তার এখন কিছুই করার নেই। যিশু ছিল সুদর্শন ও জনপ্রিয়। সব সময় তার চারপাশে অনেক মেয়ে ঘুরত। সেদিন দুজন মেয়ে তাকে নিয়ে একটা সরাইখানায় বসে। তারা তো দুজনেই যিশুর মন জয় করতে চায়, মানে যে করেই হোক যিশুকে তাদের চাই। যিশু তো কাবাবে হাড্ডি হচ্ছে এদের মাঝে, চাইলেও উঠতে পারছিল না। তখন ফুজি হঠাৎ সেখানে গিয়ে নিজেকে যিশুর বাগদত্তা বলে পরিচয় দেয়। এতে তো বাকি 2 মেয়ে যিশুকে থাপ্পড় মেরে চলে যায়। ফুজিও কম যায় না। এই যে বিপদ থেকে উদ্ধার করলো, এর জন্য পুরস্কার চায়। যিশু সব শুনে বলে সবাই যেভাবে অনুমতি পায় ফুজিও সেভাবে আবেদন করে পাবে, তাকে স্পেশাল ছাড় দেওয়া হবে না। কিন্তু ফুজি নাছোড়বান্দা। সে নানা জিনিস উপহার ঘুষ দিতে চেয়ে কোনো মতে রাজি করায়। কিন্তু এদের মধ্যে দা কুমড়া সম্পর্ক ঠিক হয় না, মানে কেউ কারো মুখ দেখতে চায় না আর কি। এদিকে ঝিলিও তো পরীক্ষায় পাশ করেছে। তার সম্মানে বাড়িতে বড় আয়োজন করা হয়। আনিয়ান নিজের হাতে একটি উপহার তৈরি করে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু ঝিলিকে গাড়িতে করে নামিয়ে দিয়ে যায় চ্যান্সেলর গুচিং। তা দেখে আনিয়ান হিংসায় জ্বলে ওঠে। যদিও সবাই তাদের ভাই বোন বলেই চিনত, আসলে তাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না। বহু বছর ধরে আনিয়ান মনে মনে ঝিলিকে ভালোবাসতো, কিন্তু সেই অনুভূতির কথা কখনো প্রকাশ করতে পারেনি। চ্যান্সেলর গুচিং যত কথা বলছিল ততই আনিয়ান জেলাস ফিল করছিল। এক পর্যায়ে গুচিংকে তার স্ত্রীর কথা মনে করিয়ে ঝিলিকে তার থেকে সরিয়ে নিয়ে বাড়ির মধ্যে যায়। খাবার টেবিলে টিচার শ্যান আবারও সবার সামনে যিশুকে অপমান করে। সে ছেলেকে অকেজো বলে বকাঝকা করে, বারবার ওর সামনে আনিয়ানের প্রশংসা করে। এত অপমান সহ্য করতে না পেরে যিশু বাবাকে প্রশ্ন করে কেন সে সব সময় তার সঙ্গে এমন আচরণ করে।
এই বলে সে চলে যায়। সে চলে গেলে যিশুর মা জিজ্ঞেস করে কেন এমন করে টিচার শ্যান। সে স্বীকার করে ইচ্ছে করেই ছেলেকে কঠোরভাবে মানুষ করেছে, কারণ সম্রাট ইতিমধ্যেই যিশুর ওপর বড় দায়িত্ব দিয়েছে। ভবিষ্যতে রাজদরবারে নানা ষড়যন্ত্র ও অভিযোগের মুখে পড়তে হবে, তাই আগে তাকে শক্ত হতে শেখানো ছিল একজন বাবার ভালোবাসা। এদিকে টিংহুই নতুন দায়িত্ব পাওয়ার আশায় প্রতিদিন রাজকীয় ফরমানের অপেক্ষা করতে থাকে, কিন্তু দিন কেটে গেলেও কোনো খবর আসে না। এরই মধ্যে ঝিলি হানলিন একাডেমিতে নিয়োগপত্র পেয়ে যায়। অবশেষে যখন টিংহুয়ের কাছে ফরমান পৌঁছায়, তখন সেখানে লেখা ছিল তাকে নিজের শহরে ফিরে গিয়ে পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে হবে। এই আদেশ দেখে ম্যাং টিংহুই বুঝে যায় চ্যান্সেলর শুটিং ইচ্ছা করে তার পথ আটকে দিয়েছে, কিন্তু সে হাল ছাড়ার মানুষ নয়। নিজের ভাগ্য বদলাতে সে নতুন উপায় খুঁজতে শুরু করে। গভীর রাতে রাজপ্রাসাদ থেকে খবর আসে চ্যান্সেলর শুটিং তাকে ডেকেছে। ফুজি বারবার নিষেধ করে, কারণ সে মনে করেছিল এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, কিন্তু টিংহুই জানতো এই ডাকে সাড়া না দিলে সেটাই তার বিরুদ্ধে অভিযোগের কারণ হয়ে দাঁড়াবে। তাই সাহস করে সে প্রাসাদে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে তাকে আসলে ডেকেছেন সম্রাট ইঙ্গুই। সে টিংহুয়ের সাহস ও বিচক্ষণতার পরীক্ষা নিচ্ছিল। বিপদের আশঙ্কা জেনেও সে প্রাসাদে এসেছিল। এতেই সম্রাট নিশ্চিত হয় যে টিংহুই বড় দায়িত্ব পালনের জন্য যোগ্য। সম্রাট এখানে অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়েছিল। চ্যান্সেলর শুটিং তার দলকে নিয়ে এসে সম্রাটকে জিজ্ঞেস করে সে এভাবে তার নাম করে কেন টিংহুইকে ডাকলো, তাকে কেন আগে জানালো না। তাছাড়া টিংহুইকে বড় দায়িত্ব দেওয়ার মতো যোগ্য সে না। আর সম্রাট কেন এত নেশা করেছে। ইঙ্গুই তো এসব কিছুই পাত্তা দিতে চায় না। উল্টো সে যখন শোনে যে টিংহুইকে আবারও সাউঝাও রাজ্যে ফিরে যেতে বলা হয়েছে, সে চ্যান্সেলর শুটিং এর ওপর রেগে যায়। সব আপত্তি উপেক্ষা করে সে টিংহুইকে পরিদর্শন ব্যুরোর ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়। শুধু তাই নয়, ঝিলিকেও তার সহকারী হিসেবে একই দপ্তরে কাজ করার নির্দেশ দেয়। নতুন এই দায়িত্বের মাধ্যমে টিংহুইয়ের জীবনের যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু শুটিং এসব মানতে নারাজ। সে সম্রাটকে আদেশ ফিরিয়ে নিতে বলে। ইঙ্গুই এবার চ্যান্সেলর শুটিং এর ওপর তরবারি ধরে, আর তার আদেশ অমান্য করলে কি হতে পারে সেই ভয় দেখায়। চ্যান্সেলর সহ অন্যরা বেশ ভয় পায়, কিন্তু পরেই আবার ইঙ্গুই এমন মাতলামি করে যেন কিছুই হয়নি। মাতাল সম্রাটকে নিয়ে হুয়াং পরে চলে যায়। সম্রাট যাবার পর সবাই যেন এক নীরব যুদ্ধ চলে। চ্যান্সেলর শুটিং এমনভাবে টিংহুইকে দেখে যেন শত্রুকে ছেড়ে দেবে না সে। টিংহুই সাহস নিয়ে তাকিয়ে আছে, অন্যরাও একে অন্যের দিকে দেখছিল। ওদিকে দেখা যায় ইঙ্গুয়ের মাতাল হওয়া ছিল নাটক। স্টাডি রুমের সামনে গিয়ে সে স্বাভাবিক আচরণ করে। হুয়াং জিজ্ঞেস করে এই রাতে কি টিংহুই সত্যি আসবে। কিছুক্ষণ পরে টিংহুই দেখা করতে আসে স্টাডি রুমে। সে সম্রাটকে ধন্যবাদ জানায় আর বলে সম্রাটের সম্মান রক্ষা করার চেষ্টা করবে। তবে এই কাজ করার জন্য মাতাল হবার অভিনয় করে এত রিস্ক নেওয়ার দরকার ছিল না। ইঙ্গুই বলে সে ভয় পাচ্ছিল টিংহুই আদৌ এই পদের যোগ্য কিনা, তাই প্রথমে যখন সে বলছিল তখন রিয়্যাক্ট করেছিল। কিন্তু আজ চ্যান্সেলর শুটিং এর নাম শুনেও যখন এসেছে, তখন আর ভয় পাবার কিছু নেই। সম্রাট তাকে গুপ্ত গ্যাংয়ের ওপর তদন্ত করতে দায়িত্ব দেয়। ঝিলি ও আনিয়ান তাকে এ ব্যাপারে সাহায্য করবে। টিংহুইও বলে সে তার দায়িত্ব পালনে ত্রুটি রাখবে না। ওদিকে দেখা যায় কারা যেন সমাধিস্থলে গিয়ে কবর খুঁড়ে লাশ বের করে কি যেন লুটপাট করছে। হয়তো এরা টাইগার গ্যাংয়ের লোক হবে, কিন্তু এরা কি চাইছে এখানে বোঝা যাচ্ছে না। গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে টাইগার গ্যাং গ্রামের কবরস্থানে হানা দেয়। তারা একের পর এক কবর খুঁড়ে কফিন খুলে মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। শুধু তাই নয়, মৃতদের হাড়গোড়ও তারা সঙ্গে নিয়ে যায়। গ্রামবাসীরা যখন জানতে পারে তাদের পূর্বপুরুষদের কবর অপবিত্র করা হয়েছে, তখন তারা কান্নায় ভেঙে পড়ে। সবাই গ্যাং সদস্যদের সামনে হাঁটু গেড়ে অনুরোধ করতে থাকে যেন অন্তত তাদের পূর্বপুরুষদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু টাইগার গ্যাংয়ের নেতা ছিল অত্যন্ত নিষ্ঠুর। ভয় দেখানোর জন্য সে সবার সামনে একজনকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে ঘোষণা দেয় যারা নিজেদের পূর্বপুরুষদের হাড় ফেরত চাইবে তাদের প্রতি বছর মোটা অঙ্কের টাকা খাজনা দিতে হবে। অনেক ধনী পরিবার বাধ্য হয়ে টাকা দিলেও গ্যাং জানিয়ে দেয় এগুলো শুধু আগাম জমা, ভবিষ্যতেও নিয়মিত টাকা না দিলে তারা হাড় ফেরত দেবে না। টিংহুই অবশেষে রাজদরবারে নিজের দায়িত্ব গ্রহণ করে। প্রথম দিন সে সভায় আসে।
তার মনে একটাই লক্ষ্য, ক্ষমতা অর্জন করে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু সে এটাও জানতো সম্রাটের সেবা করা মানে বাঘের সঙ্গে বসবাস করার মতোই বিপজ্জনক। সবাই আসার আগে যিশু তাকে নানাভাবে ভয় দিচ্ছিল, কিন্তু সেসব কথা টিংহুই পাত্তা না দিয়ে চলে আসে। এদিকে ঝিলি দুশ্চিন্তায় পড়ে যায়। শান্ত পরিবেশে বড় হওয়া ঝিলি জানতো তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা জটিল। রাজধানী দুর্নীতিবাজ কর্মকর্তা, ক্ষমতালোভী মানুষ আর বিপজ্জনক অপরাধীতে ভরা। সেখানে টিকে থাকা মোটেও সহজ হবে না। তার এই দুশ্চিন্তা দেখে আনিয়ান তাকে সাহস দেয়। সে বলে এখানে শক্তির চেয়ে বুদ্ধি বেশি দরকার, ধৈর্য আর কৌশল দিয়ে সব পরিস্থিতি সামলাতে হবে। আনিয়ানের কথায় ঝিলি নতুন করে সাহস ফিরে পায়। সেদিন রাতে বহু বছর পরে ইঙ্গুই, যিশু, আনিয়ান, হোয়াং তাদের রাজকীয় পদবি ভুলে আবার শৈশব কৈশোরের মতো আনন্দ করে। গোসলখানায় গরম পানির মধ্যে তারা এনজয় করে, ঠিক যেন টিনেজ বয়সের ছেলে পেলে। ইঙ্গুই বলে সম্রাট হবার পর সে সেভাবে হাসি আনন্দ কমই করেছে। যিশুও মজা করে বলে এরকম কাঠখোটা স্বভাবের হলে কোনো মেয়ে পছন্দ করবে না। এভাবে তারা চারজন অনেকক্ষণ গল্প করে। পরদিন দায়িত্ব নেওয়ার পর টিংহুই তাদের অফিসিয়াল এরিয়ায় পৌঁছায়। দরজার বাইরে সে ঝিলির জন্য অপেক্ষা করছিল। ঝিলি নিজের বই, পুঁথি আর প্রিয় জিনিসপত্র নিয়ে সেখানে আসে। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সে টিংহুইকে নিজের হাতে লাগানো একটি ফুলের টব উপহার দেয়। এরপর দুজনে একসঙ্গে নতুন কর্মস্থলে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। সম্রাটের নিযুক্ত কর্মকর্তাদের থাকার জায়গার অবস্থা ছিল ভীষণ খারাপ, যেন পরিত্যক্ত একটা বাড়ি। টিংহুই ঝিলিকে রেস্ট নিতে বলে নিজেই পরিষ্কার করতে শুরু করে। ঝিলি বলে সে কিছু লোক ডেকে আনবে কিনা এই সবকিছু ঠিক করতে, কিন্তু টিংহুই একাই দায়িত্ব নেয়। কথায় কথায় হঠাৎ মাথার ওপর থেকে ছাদের টালি ভেঙে পড়তে গেলে টিংহুই দ্রুত ঝিলিকে নিয়ে সরে যায়। তারা অল্পের জন্য রক্ষা পায়। ঠিক তখনই টিংহুই ছাদের ওপর একজন লোককে দেখতে পায়, আর সে ছিল ইনচিং, ওই যে রাজপ্রাসাদের দাসীদের কাছে সুগন্ধি ও প্রসাধনী বিক্রি করত। টিংহুই তাকে ধরিয়ে দিয়েছিল হোয়াং এর কাছে। কথায় খুব চতুর ছিল সে, এমনকি সবার কাছে গর্ব করে বলতো তার তৈরি প্রসাধনী ব্যবহার করে টিংহুই রাজকীয় পরীক্ষায় প্রথম হয়েছে। তাই টিংহুই তাকে সহজেই চিনে ফেলে। ইনচিং কিছু উপহার নিয়ে আসে এবং সে অনুরোধ জানায় যেন তাকে একজন সহকারী হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়। এমনকি সে কাজের জন্য ভয় দেখাতে বলে এটা নাকি ভুতুড়ে বাড়ি, আগে এখানে অপরাধীদের শাস্তির জন্য আনা হতো, অনেকেই সুইসাইড করেছিল। সব শুনে তো ঝিলেই অজ্ঞান হয়ে যায়। তাকে জ্ঞান ফেরাতে আবার আরেক কাহিনী করে ফেলে ইনচিং। লোকবলের অভাব থাকায় এবং ইনচিং এর কিছু বিষয়ে দক্ষতা থাকায় ম্যাং টিংহুই শেষ পর্যন্ত তাকে নিজের দলে রাখার সিদ্ধান্ত নেয়। ইনচিং তার বিশেষ দক্ষতা দেখাতে একটা মেডিসিন বের করে খেতে যায়। তখনই হোয়াং এসে সেটা খেয়ে ফেলে। হোয়াং এসেছিল সিকিউরিটি টোকেন দিতে। টোকেন দেওয়ার পর যখন সে কথা বলেছে তার কণ্ঠ মেয়েদের মতো হয়ে যায়, আর এটা ইনচিং এর মেডিসিনের জন্য হয়েছে। হোয়াং তো তাকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু টিংহুই অনেক রিকোয়েস্ট করে তাকে রাখে। পরের দিন ইনচিং কিছু লোক জোগাড় করে অফিসিয়াল ঘর মেরামত করার ব্যবস্থা করে। সবাই মিলে মেরামত করে থাকার মতো জায়গা করে ফেলে। এখানে টিংহুইকে কে যেন আড়াল থেকে ফলো করছিল। টিংহুইয়ের তাই মনে হয়, আর সে পেছনে তাকিয়ে বুঝতে চেষ্টা করে সত্যিই কি কেউ তাকে ফলো করছে কিনা। এরপর টিংহুই ঝিলির জন্য ইনচিং রান্না করে খাবার আনে। টিংহুই ইনচিকে তাদের সাথে খেতে বসায়। সবাই খাবার খায়, কিন্তু ঝিলি খেতে পারে না। ইনচিং জিজ্ঞেস করে সে কি কি পছন্দ করে, সেটা বললে সে লিখে নেবে, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। ঝিলি এক এক করে বলতে বলতে অনেক কিছু বলে ফেলে। এত সমস্যা হলে তো ইনচিং এর রান্না করাই হবে না। ইনচিং আর টিংহুই দুজনে ঝিলির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ঝিলি বলে সেই না হয় অ্যাডজাস্ট করে নেবে। খাওয়া দাওয়ার পরে তারা শহরের ক্রাইম নিয়ে আর তার বিরুদ্ধে কিভাবে স্টেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করে। ঝিলি আর ইনচিং তাদের প্ল্যান বলে, কিন্তু টিংহুই বলে অন্য প্ল্যান করতে হবে। এরপর টাইগার গ্যাংয়ের অপরাধের প্রমাণ সংগ্রহ করতে টিংহুই সাধারণ মানুষের মধ্যে বেরিয়ে পড়ে। সে একটা পোস্টার আর ঘন্টা নিয়ে রাস্তায় নামে আর বলে অপরাধের প্রমাণ দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। কিন্তু জনগণ ভাবে মেয়ে মানুষকে দায়িত্ব দিয়েছে মানে গুরুত্বপূর্ণ কিছুই না, আর তেমন কাজও হবে না। তাই সবাই যে যার মতো চলে যায়। টিংহুই অনেকক্ষণ ঘোষণা দেয়, বোঝাতে চেষ্টা করে। তখন সেখানে সাদা শোকের পোশাক পরা এক নারীর সঙ্গে তার দেখা হয়। চোখে চোখ পড়তেই সে দ্রুত সরে যায়। টিংহুই, ঝিলি ও ইনচিং তাকে ফলো করছে। তারা একটা পরিত্যক্ত দিকে চলে আসে। সাধারণ মানুষ যেদিকে কমই যাতায়াত করে।
এখানে সেই মেয়েকে আমরা এক আহত অসুস্থ ছেলের পাশে দেখি। মেয়েটা বলে সে কিছু অর্থ জোগাড় করতে পেরেছে, তবে এ দিয়ে মনে হয় হবে না। তাদের কথা শুনে বোঝা গেল টাইগার গ্যাং যে লাশ আর সম্পদ লুট করেছে তারা এর শিকার। এদের দাদুর লাশও গ্যাংয়ের লোক জিম্মি করে টাকা চাইছে। টিংহুইরা এখানে চলে আসে, জিজ্ঞেস করে তাদের সমস্যা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে সেই মেয়ে জানায় গ্যাংয়ের সদস্যরা তার পরিবারের সবকিছু কেড়ে নিয়েছে, স্বামীকে নির্মমভাবে মারধর করেছে, আর এত টাকা দাবি করেছে যে বাড়ির সব সম্পত্তি বিক্রি করেও তা জোগাড় করা সম্ভব হয়নি। ফলে তাদের মৃত আত্মীয়দের কফিন এখনো বাড়িতেই পড়ে আছে, কারণ কবর দিলেই গ্যাং এসে দেহাবশেষ লুট করে নিয়ে যাবে। এই ঘটনা শুনে টিংহুয়ের রাগে মনে মনে প্রতিজ্ঞা করে এই অপরাধের শাস্তি দিতেই হবে। অন্যদিকে সম্রাট ইঙ্গুই আবারও ছদ্মবেশে রাজধানী পরিদর্শনে বের হয়। এবার যিশু তাকে নিয়ে যায় রাজধানীর সবচেয়ে বিখ্যাত হুইফা পেভিলিয়নে। এখানেই সেই বিখ্যাত শীতোষী বাদ্যযন্ত্র বাজিয়ে সবার মন মুগ্ধ করে। যিশু ইঙ্গুইকে বিশেষ চেম্বারে নিয়ে যায়। চারপাশের মনোরম পরিবেশ দেখে সম্রাট মুগ্ধ হয়। শীতোষী একেবারে একজনের সাথে একান্ত সময় কাটায়, তাই যিশু সম্রাটকে সুযোগ দিয়ে বাইরে চলে যায়। চারপাশের সৌন্দর্য আর শীতোষীর অসাধারণ প্রতিভা দেখে সম্রাট বুঝতে পারে এই নারী শুধু সুন্দরী নয়, অত্যন্ত বুদ্ধিমতী ও রহস্যময়। বাদ্যযন্ত্র বাজিয়ে শোনানোর পর শীতোষী চা তৈরি করে দেয়। এই সময় নানা বিষয় নিয়ে সম্রাট কথা বলে, তবে বাইরে থেকে সে হাসি মুখে তার সঙ্গে কথা বলতে থাকলেও মনে মনে আরো সতর্ক থাকে। হুইফাংয়ে এসে সম্রাট যখন শীতোষীর পারফরম্যান্স দেখছিল, তখন নিচে যিশু তার বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা দিয়ে অন্য মেয়েদের ইমপ্রেস করছিল, অন্য নারীদের সঙ্গে হাসি আড্ডায় মেতে ওঠে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ফুজি। প্রথমে যিশু তাকে লক্ষ্য করে। ফুজি অনেকগুলো ছেলের সাথে ব্যবসা নিয়ে আলাপ করছিল। যিশু হয়তো জেলাস ফিল করে। পরে যিশুকে এত নারীর মাঝে বসে থাকতে দেখে ফুজি এসে রেগে গিয়ে তাকে চরিত্রহীন বলে কটাক্ষ করে। যিশুও চুপ থাকেনি, মুচকি হেসে পাল্টা প্রশ্ন করে সে কি সবসময় তার ওপর এভাবেই নজর রাখে। দুজনের কথার লড়াই শুরু হয়ে যায়। আগের দিনই শ্যান যিশু ফুজিকে ব্যবসায় লাইসেন্স পেতে সাহায্য করেছিল, কিন্তু তাতেও তাদের ঝামেলা একটুও কমেনি। যিশু পরে বেরিয়ে আসে। এদিকে শীতোষীর সঙ্গে দেখা করার পর ইঙ্গুই নিশ্চিত হয় সে সাধারণ নারী নয়, সে একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। তাই সে যিশুকে আরো সতর্ক থাকার নির্দেশ দেয়। শীতোষী এদিকে সবাই যাবার পর গোপন চেম্বারে যায়। আসলে শীতোষী ছিল ব্লাড মুন সোসাইটি নামের একটি গোপন সংগঠনের সদস্য। এই সংগঠনের নেতা সাংগুয়ান ছিল আগের রাজবংশের বংশধর। বহুদিন ধরেই সে রাজধানী দখলের পরিকল্পনা করছিল, তাই সুযোগের অপেক্ষায় সে শহরে বিভিন্ন জায়গায় গুপ্তচর ছড়িয়ে রেখেছিল। এখানে আমরা মুখোশ পরা অনেককে সাংগুয়ানের হয়ে আলোচনা করতে দেখি। অন্যদিকে গভীর রাতে টিংহুই নিজের লোকজন নিয়ে গ্রামের কবরস্থানে অভিযান চালায়। সেখানে তারা টাইগার গ্যাংয়ের সদস্য সেকেন্ড মাস্টার লুকে হাতে নাতে ধরে ফেলে। এই সেকেন্ড মাস্টার লু একসময় জিয়াংমির সাথে মিলে টিংহুইকে হত্যার চেষ্টা করেছিল। পুরনো শত্রুকে সামনে পেয়ে টিংহুই রাগে তার বুকে ছুরি বসিয়ে দেয়। তবে ঝিলি তাকে শান্ত করে মনে করিয়ে দেয় প্রতিশোধ নয়, আইনের মাধ্যমে বিচার করতে হবে। তাই তাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই জিংজাও কর্মকর্তারা সেখানে পৌঁছে যায়। তাদের কিছুক্ষণ পর জাস্টিস মিনিস্টার লর্ড ওয়েন আসে। তারা সেকেন্ড মাস্টার লুকে তাদের আন্ডারে বন্দি করতে চায়। টিংহুই বুঝতে পারে এরা নিয়ে গিয়ে মুক্তি দিয়ে দেবে, তাই সে সর্বাত্মক চেষ্টা করে ধরে রাখতে। তাকে আনিয়ান ইঞ্জিং সাহায্য করে, কিন্তু নতুন দায়িত্ব নিয়েই বড় সংঘাতে জড়াতে না চেয়ে টিংহুই বাধ্য হয়ে বন্দিকে তাদের হাতে তুলে দেয়। কিন্তু সেই রাতেই গোপন নির্দেশ আসে, সেকেন্ড মাস্টার লুকে মুক্তি দিতে হয়। টাইগার গ্যাংয়ের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে জাস্টিস মিনিস্টার ভয়ে তাকে ছেড়ে দেয়। টিংহুই অবশ্য থেমে থাকেনি। পুরো রাত সে অপরাধের প্রমাণ সংগ্রহে ব্যস্ত থাকে। সেই দুইজন স্বামী স্ত্রী যারা অভিযোগ করেছিল তারা সবার থেকে এমনি কিংবা রক্ত দিয়ে লেখা অভিযোগপত্র নিয়ে আসে। প্রতিটি চিঠিতে টাইগার গ্যাংয়ের নৃশংস অপরাধের বিবরণ ছিল। এইসব দেখে টিংহুই মনে মনে শপথ করে এই অপরাধীদের কঠিন শাস্তি দিতেই হবে। সে বুঝতে পারে মিনিস্টার ওয়েনচু আসলে বাম চ্যান্সেলর শুটিংয়ের লোক। তাই সম্রাটের অনুমতি নিয়ে ঝিলিকে সঙ্গে করে গার্ড নিয়ে টিংহুই আবার জাস্টিস মিনিস্টারের কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখে লু ও তার সঙ্গীরা মুক্ত হয়ে বেরিয়ে আসছে। তারা টিংহুইকে টিটকারি করে। শুধু তাই নয়, তারা প্রকাশ্যে সাধারণ মানুষকে মারধর করতে শুরু করে। এমনকি লু টিংহুইকেও অপমানজনক কথা বলে।
ঠিক তখনই ঝিলি রাজকীয় গার্ড নিয়ে সেখানে পৌঁছে যায়। আর কোনো সুযোগ না দিয়ে টিংহুই লুকে প্রকাশ্যে লাঠি পেটার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই মিনিস্টার ওয়েনচু লোকজন নিয়ে এসে এই শাস্তির বিরোধিতা করে, কিন্তু টিংহুই দৃঢ় কণ্ঠে বলে অপরাধের সব প্রমাণ তার হাতে আছে। এই অপরাধীদের আর পালানোর সুযোগ দেওয়া যাবে না। তার আদেশে লু ও তার সহযোগীদের কঠোর শাস্তি দেওয়া হয়, তাদেরকে প্রকাশ্যে পেটানো হয়। এই ঘটনার পর সাধারণ মানুষ টিংহুইকে হিরো হিসেবে দেখতে শুরু করে। সবাই বিশ্বাস করতে থাকে অবশেষে এমন একজন কর্মকর্তা এসেছে যে সত্যি জনগণের জন্য লড়তে জানে। কিন্তু রাজদরবারের অনেক কর্মকর্তা এতে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শুটিংয়ের পক্ষে দাঁড়িয়ে টিংহুইয়ের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। লুকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার খবর শুনে সম্রাট ইঙ্গুই সঙ্গে সঙ্গে টিংহুইকে প্রাসাদে তলব করেন। সক্ষুব্ধ হয়ে তার সামনে অভিযোগ পত্রগুলো ছুড়ে দেয়। জবাবে টিংহুই নিহত মানুষের রক্ত দিয়ে লেখা অভিযোগগুলো সম্রাটের হাতে তুলে দেয়। কিন্তু ইঙ্গুয়ের ধারণা ছিল সে আবেগের বশে তাড়াহুড়ো করে লুকে হত্যা করে আসল ষড়যন্ত্রকারীদের কাছে পৌঁছানোর সুযোগ নষ্ট করেছে। তবুও টিংহুই একটুও ভয় পায়নি। সে সম্রাটের চোখে চোখ রেখে বলল সে নিজের ইচ্ছায় কিছু করেনি, সে শুধু তার হাতে থাকা একটি অস্ত্র। রাজ্যের অশুভ শক্তিকে নির্মূল করতে যদি কাউকে এগিয়ে আসতে হয় তাহলে সেই দায়িত্ব সে নিতে প্রস্তুত। তার সাহসী কথায় সম্রাট মুগ্ধ হলেও নিয়ম ভাঙার অপরাধে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তখন আবার আনিয়ান ঝিলি ইনচিং এসে একসাথে অপরাধের শাস্তি নিতে চায়। টিংহুই বলে দোষ তার, তাই শাস্তি সে একাই নেবে। এদিকে লু এর ভাই টাইগার গ্যাং এর লিডারকে এসে জানায় লু মারা গেছে আর টিংহুই এই মৃত্যুর জন্য দায়ী। লিডার তো রেগে যায় আর সাথে সাথে একজনকে মেরে ফেলে। সে লু এর বড় ভাইকে বলে টিংহুইয়ের সর্বোচ্চ শাস্তি দিতে, যাতে লু এর আত্মা শান্তি পায়। পরে লিডার একজনের সাথে দেখা করতে যায়। সেখানে তারা একসাথে ড্রিঙ্কস করে। লিডার তাকে বড় ভাই হিসেবে সম্বোধন করে, কিন্তু তার চেহারা দেখা যায় না। তারা গোপন রহস্য আর প্ল্যান নিয়ে আলাপ করছিল। এদিকে টিংহুই কারাগারে গেছে শুনে ফুচি ছুটে যায় ঝিলির কাছে। ঠিক সেই সময় যিশুও নিজের ছোট বোন ঝিলিকে বাড়ি নিয়ে যেতে সেখানে এসেছিল। ইয়ান ফুজি চোখে জল নিয়ে শ্যান যিশুর হাত ধরে অনুরোধ করল যেভাবেই হোক টিংহুইকে বাঁচাক, কিন্তু যিশু তাকে সেভাবে সাহায্য করতে পারবে না বললে সে তাকে ঠেলে দিয়ে ভেতরে যাচ্ছিল। আর তখনই ফুজি পিছলে পড়ে যায় আর যিশু ধরে ফেলে। মুখের ওপর কাপড় এসে পড়ে ফুজির। যিশু আস্তে আস্তে সরিয়ে দেয়। একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এই বুঝি প্রেম হয়ে যাবে এমন অবস্থা, কিন্তু না, ফুজি দ্রুত উঠে ভেতরে চলে যায়। সেখানে ইনচিং এসে বিস্তারিত বলে। ইনচিং এর সাথে করে ফুজি এবার যিশুকে রিকোয়েস্ট করে। যিশু অবশেষে রাজি হয়। সে বলে কিছু একটা ব্যবস্থা করবে। সেকেন্ড মাস্টার লুকে হত্যা করার অভিযোগে টিংহুই কারাগারে বন্দী হন। খবর পেয়ে ফুজি কান্নায় ভেঙে পড়ে। শেষ পর্যন্ত যিশু তাকে কারাগারে দেখা করার ব্যবস্থা করে দেয়। ইনচিংও টিংহুইয়ের জন্য খাবার, কাপড় সহ নানা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। এমনকি দরকার হলে পালিয়ে যাওয়ার জন্য গার্ডদের অজ্ঞান করার ঔষধ আর কয়েকটা তলোয়ারও গোপনে এনে রাখে। ফুজি ও ঝিলি টিংহুইকে বোঝায় সম্রাটের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি সহজ হতে পারে, কিন্তু টিংহুই কিছুতেই বুঝতে পারছিল না জনগণের জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েও কেন তাকে কারাগারে যেতে হলো। তখন ঝিলি জানায় সম্রাট এখনো আনুষ্ঠানিকভাবে তাকে পদচ্যুত করেননি। এই কারাবাস আসলে চ্যান্সেলর শুটিংকে শান্ত করার জন্য সাময়িক ব্যবস্থা। কথাটা শুনে টিংহুই পুরো বিষয়টি বুঝতে পারে। এদিকে ইঙ্গুই এতটাই রেগেছিল যে রাগ কমাতে একে একে আনিয়ান, হুয়াং এমনকি যিশুর সাথেও কুস্তি করে। তারা ইঙ্গুইকে বোঝাতে চেষ্টা করে যে টিংহুই যেটা করেছে সেটা এতটা শাস্তিযোগ্য অপরাধ না। আসলে ইঙ্গুই অবচেতন মনে টিংহুইকে রক্ষা করতে এই কাজ করেছে, কিন্তু নিজেই নিজের কাছে এটা মানতে পারছিল না। সম্রাট বলে একটা ইগোর ব্যাপার চলে আসে। আবার অনেকে টিংহুই আর তার সম্পর্ক নিয়ে অন্য মানেও করতে পারে। এদিকে সেই রাতেই চ্যান্সেলর শুটিং এর পক্ষ থেকে টিংহুইয়ের সঙ্গে দেখা করার বার্তা আসে। পরিস্থিতি ভালো নয় বুঝলেও টিংহুই যেতে বাধ্য হয়, কিন্তু পথে হঠাৎ গাড়ি থেমে যায়। বাইরে নেমে সে দেখে চারিদিকে সৈন্যদের মরদেহ পড়ে আছে। ঠিক তখনই টাইগার গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে। লিডার মুখোশ পরে থাকায় তাকে চেনা যাচ্ছিল না। টিংহুই তাকে বলে সেকেন্ড মাস্টারকে মেরেছে, সেখানে লিডারকে মেরে ফেলতেও সে দ্বিতীয়বার ভাববে না। তখন সেকেন্ড মাস্টার লু এর বড় ভাই টিংহুইকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই দুটি তীর এসে তার বুকে বিদ্ধ হয়। রাজকীয় সৈন্যরা পৌঁছে গেলে গ্যাং সদস্যরা পালিয়ে যায়। পরে উদ্ধারকারী সৈন্যরা জানায় সম্রাট ইঙ্গুই গোপনে তাদের পাঠিয়েছিল। তখন টিংহুই বুঝতে পারে
টাইগার গ্যাংকে ধরার জন্য সম্রাট তাকে টোপ হিসেবে ব্যবহার করেছিল। এই সত্য জানার পর তার মন ভেঙে যায়। সে বুঝতে পারে দরকার হলে তাকে যে কোনো সময় বলি দেওয়াও হতে পারে। আর গ্যাংয়ের লোক আহত হওয়ায় তাদের পেছনে সেনারা তাড়া করে ধরার জন্য, কিন্তু তারা পালিয়ে যায়। টিংহুই নিরাপদে কারাগারে ফেরার পর সম্রাট নিজে এসে তাকে মুক্ত করে, কিন্তু টিংহুইয়ের মনে তখন গভীর কষ্ট। এতদিনে সম্রাটের প্রতি তার অনুভূতি জন্মেছিল, কিন্তু এখন সে বুঝেছে রাজনীতিতে আবেগের চেয়ে স্বার্থই বড়। সম্রাট তাকে আবার আগের পদে বহাল করে। শান্তভাবে টিংহুই মেনে নেয় আর বলে সে খুব ক্লান্ত, তাই বিশ্রাম নিতে চায়। সম্রাট তাকে এগিয়ে দেওয়ার জন্য হুয়াংকে বলে, কিন্তু টিংহুই একাই যেতে চায়। অফিসিয়াল বাসভবনে ফিরে টিংহুই এক আবেগঘন দৃশ্য দেখে। অসংখ্য সাধারণ মানুষ তার জন্য খাবার, ফল আর উপহার নিয়ে এসেছে। তারা জানায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা তার প্রতি কৃতজ্ঞ। মানুষের এই ভালোবাসা টিংহুইকে আবার নতুন করে শক্তি দেয়। সে সিদ্ধান্ত নেয় টাইগার গ্যাংয়ের পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত সে লড়াই চালিয়ে যাবে। ঝিলি আর ইনচিং এই দৃশ্য দেখে খুশি হয়। এদিকে বিচার মিনিস্টার ওয়েনচুকে জবাবদিহির জন্য ধরতে গেলে দেখা যায় তার বুকে কেউ ছুরিকাঘাত করেছে। সে মৃত্যুর সঙ্গে লড়ছে। মৃত্যুর আগে তিনি আসল অপরাধীর নাম লিখতে চেয়েছিল, কিন্তু মাত্র অর্ধেক অক্ষর লিখে তিনি মারা যান। ফলে রহস্য আরো গভীর হয়ে ওঠে। ওয়েনচুর মৃত্যু এবং টাইগার গ্যাংয়ের পালিয়ে যাওয়ার ঘটনায় রাজদরবারে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সম্রাট এর দায় চাপান চ্যান্সেলর শুটিং এর ওপর। নিজের অবস্থান বাঁচাতে শুটিং পদত্যাগ করে নিজ শহরে ফিরে যাওয়ার আবেদন করে, যদিও তার সমর্থক কর্মকর্তারা তাকে রক্ষা করার চেষ্টা করে। শেষ পর্যন্ত সম্রাট তাকে রাজধানী ছেড়ে বাড়ি ফিরে নিজের ভুল নিয়ে চিন্তা করার নির্দেশ দেয়। এদিকে ফুজি রাজধানীতে তার হোটেলের ব্রাঞ্চ খোলে। এতে আবার পাশের হোটেল মালিকের হিংসা শুরু হয়। তার প্রতিদ্বন্দ্বী এসে গেছে আর কি। কিন্তু একদিন ফুজি আর টিংহুই এই হোটেলেই উঠেছিল, তো পুরনো হোটেলের মালিক তো তাদের খুঁত ধরার জন্য নজর রাখতে শুরু করে। ফুজির হোটেলের উদ্বোধনে সম্রাট ইঙ্গুই আসে যিশুর সাথে। ফুজি সম্রাটকে দেখে জ্ঞান হারাবার অভিনয় করে, কারণ একদিন তো সে বর্ষা নিয়ে তাড়া করেছিল। যিশু আবার জ্ঞান ফেরাতে মুখ দিয়ে শ্বাস দিতে চায়, কিন্তু তার আগেই ফুজি অভিনয় বাদ দেয়। এরপর ইঙ্গুইকে খাতির করে ভেতরে নিয়ে যায়, যেন যিশুকে সে চেনেই না। এরপর তারা একটা রুমে আসে। সেখানে ইনচিং মলম লাগিয়ে দিচ্ছিল টিংহুইয়ের ক্ষতস্থানে। দুজন বেশ কাছাকাছি ছিল। এটা দেখে সম্রাট বেশ জেলাস ফিল করে। পরিস্থিতি স্বাভাবিক করতে টিংহুই বলে ইনচিং তার কলিগের মতো, তাই এটুকু করা স্বাভাবিক। এরপর তারা কেস নিয়ে আলাপ করে। ইঙ্গুই সবাইকে ওয়েনচুয়ের দেওয়া নোটটা দেখায়। ক্লু হিসেবে টিংহুই সেটা রেখে দেয়। ঝিলি আর আনিয়াং মানুষের সাথে কথা বলে টাইগার গ্যাং লিডারের একটা ছবি স্কেচ করে আনে। মুখ ঢাকা, শুধু চোখ দেখা যায়। এটাই আপাতত ক্লু হিসেবে কাজ করবে। এরপর ইঙ্গুই যিশুকে ইশারা করে মলমটা টিংহুইকে দেওয়ার জন্য। টিংহুইও ভাব নিয়ে বলে ইনচিয়াং এর দেওয়া মলম লাগাচ্ছে, এতে কাজ হবে। ইঙ্গুই রেগে বলে তার মলম থেকে ইনচিং এর মলম কি বেশি কার্যকর নাকি। টিংহুই আর ঝামেলা বাড়াতে চায়নি, তাই যিশুর থেকে মলমটা নিয়ে নেয়। এরপর ফুজি চেয়েছিল টিংহুই আর সম্রাটের ভুল বোঝাবুঝি মিটে যাক, তাই সে টিংহুইকে সম্রাটের জন্য নিজের হাতে খাসির নুডলস রান্না করতে বলে। তাকে নিয়ে রান্নাঘরে যায়। ঝিলি ও আনিয়ানও তাদের কাজে বেরিয়ে যায়। ইনচিংও কাজের অজুহাতে বেরিয়ে যায়। এখন শুধু থাকে ইঙ্গুই ও যিশু। রান্নাঘরে নুডলস রান্নার সময় টিংহুই ইচ্ছে করে অনেক ঝাল দিয়ে দেয় ইঙ্গুয়ের বাটিতে। এদিকে যিশু আবার সিতুশিকে আমন্ত্রণ জানায়। সিতুশিও আসে এখানে। টিংহুই এসে সিতুশিকে দেখে অবাক হয়। সে তো চিনে ফেলে, কারণ আগে বর্ণনা শুনেছে। কিন্তু যখন যিশু বলে সম্রাট তাকে ইনভাইট করেছে, তখন টিংহুই জেলাস ফিল করে। ইঙ্গুই বুঝতে পারে এবার কপালে শনি আছে। ভুল বোঝাবুঝি ঠিক হবার আগেই আরো ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে। আর নুডলস খেতে গিয়ে ইঙ্গুই তো কোনো রকমে সহ্য করে নেয়। টিংহুই বেশ মজাই পাচ্ছিল। উল্টো আরেক বাটিও অফার করে। পরে সিতুশি সবাইকে ওয়াইন অফার করে। সিতুশির সাথে সম্রাটের ঘনিষ্ঠতা দেখে টিংহুই মনে মনে জ্বলছিল। ওয়াইন পানের সময় এক একজনের মনে এক এক ধরনের সন্দেহ প্রশ্ন উকি দিচ্ছিল। পরে টিংহুই উঠে চলে যায়। একটু পরে সম্রাটও চলে যায়। বোঝাই যায় যে সে টিংহুইয়ের পেছনে গেছে। সিতুশি কাজের অজুহাতে বেরিয়ে যায়। এখন বাকি থাকে ফুজি আর যিশু, তাই তারাই একা একা ড্রিঙ্কস করতে থাকে। টিংহুই সরাসরি চাংলে স্ট্রিটে পৌঁছায়। খবর এসেছে টাইগার গ্যাংকে শেষবার সেখানেই দেখা গিয়েছিল।
নতুন কোনো সূত্রের আশায় টিংহুই সিংরং নামের এক জুয়ার আসরে প্রবেশ করে। সেখানে সমাজের নানা স্তরের মানুষ জড়ো হয়। তার বিশ্বাস এই ভিড়ের মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই রহস্যের পরবর্তী সূত্র। সে একটা আসরে বসে জুয়া খেলার জন্য, কিন্তু মেয়ে বলে কেউ তার সাথে খেলতে রাজি হয় না। অবশেষে সম্রাট ইঙ্গুই এসে তার সাথে জুয়ার বাজি খেলতে রাজি হয়। আর এখানেই আমাদের আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। কমেন্টে জানাবেন আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।